আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের সামরিক প্রশাসনিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান, প্রাণহানি ছাড়িয়েছে 1100। আরব দেশে মার্কিন কনস্যুলেট। আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে আজ ও কাল যাবে দুটি ফ্লাইট। যুদ্ধাবস্থার কারণে এশিয়া ইউরোপে জ্বালানি বিপর্যয়ের শঙ্কা। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীরও বৈঠক। বাণিজ্য মন্ত্রীর সাথে বিনিয়োগ ও ট্যারিফ। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিরা শপথ না নিলেও সংকট নেই বলছেন বিশেষজ্ঞরা। মতপার্থক্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইরানে টানা পঞ্চম দিনের মতো চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান। রাজধানী তেহরান সহ ব্যাপক হামলার শিকার কোম, ইস্পাহান সহ বিভিন্ন এলাকা। মঙ্গলবার বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। এছাড়াও হামলা হয়েছে দেশটির একাধিক সামরিক ও প্রশাসনিক স্থাপনায়। ইস্পাহানে বিমান হামলায় আইআরজিসির কমান্ডার সহ মোট 5 সদস্য নিহত হয়েছে। আর যৌথ অভিযানে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে 1100। আইডিএফের জোরদার হামলার শিকার লেবাননও। আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী। তেহরানের পশ্চিমাঞ্চলে যৌথ বাহিনীর বিমান হামলার পর চোখে পড়ে এমন দৃশ্য। ইরানে টানা পঞ্চম দিনের মতো অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। রাজধানী তেহরান ছাড়াও কোম, ইস্পাহান সহ বিভিন্ন শহরে চলছে একের পর এক হামলা। মঙ্গলবার বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয় সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। মিনজাদাই নামের একটি গোপন পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে জানায় আইডিএফ। তেহরানের স্থাপনাটি পারমাণবিক অস্ত্রের সক্ষমতা উন্নয়নে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি তাদের। রাজধানীতে চালানো আরেক হামলায় কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার দাউদ আলী জাদেহ নিহত হয়েছেন বলেও দাবি ইসরায়েলি বাহিনীর। অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ইস্পাহানে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির একটি ইউনিটের কমান্ডার আব্দুল হামিদ রাহবার। নিহত হয়েছেন বাহিনীটির আরও 4 সদস্য। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অপারেশন এপিক ফিউরির আওতায় প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের শক্তিশালী সাবমেরিন সহ 17টি নৌযান ধ্বংস। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা দুবাই ঢাকা রুটের দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্র দুবাইয়ের অনুমতি সাপেক্ষে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। প্রথম ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে আজ সন্ধ্যা 7:20 দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত 12:20 ঢাকায় ফিরবে। আর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার অপর বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল 5:15 দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে, যা দুবাই থেকে স্থানীয় সময় রাত 10টায় ঢাকায় ফেরার কথা। প্রবাসীদের সাথে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদেরও ফিরিয়ে আনা হবে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রেক্ষিতে বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী পথ হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। অন্যদিকে ইরানের ড্রোন হামলার মুখে স্থগিত ঘোষণা করা হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি শোধনাগারের কার্যক্রম। এতে করে বিশ্ববাজারে চরমে উঠেছে তেল ও এলএনজির দাম। সংকট দীর্ঘস্থায়ী হলে নজিরবিহীন জ্বালানি বিপর্যয়ের মাঝে পড়তে যাচ্ছে এশিয়ার বেশিরভাগ দেশ, এমন আশঙ্কা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্লেষকদের আশঙ্কা, এমন পরিস্থিতির জেরে এক নজিরবিহীন জ্বালানি সংকটের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে বিশ্ব। হরমুজ প্রণালী তো বটেই, ইরানের ড্রোন হামলায় বন্ধ রয়েছে কাতার, আমিরাত, সৌদি, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জ্বালানি তেল শোধনাগারের কার্যক্রম। এসব ঘটনার জেরে এরই মাঝে ইউরোপের বাজারে 1 লাফে 46% বৃদ্ধি পেয়েছে লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির দাম। পাশাপাশি 13% অর্থাৎ ব্যারেল প্রতি $82-এরও বেশি বেড়ে বিশ্ববাজারে আকাশ ছুঁয়েছে তেলের দাম। সংকট যদি 1 বছরের চেয়েও দীর্ঘস্থায়ী হয়, তখন অন্য কোনো উপায়ে এই 20% গ্যাসের চাহিদা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভালো আলোচনা হয়েছে বলে জানালেন ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের। সকালে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন। এ সময় দুদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো সহ নানা ইস্যুতে তারা কথা বলেন। বেরিয়ে যাওয়ার সময় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে আর কথা বলেননি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে তিনি সচিবালয়ে রয়েছেন, আর সেখানে বাণিজ্য, বিদ্যুৎ, অর্থমন্ত্রীর সাথেও বৈঠকের
কর্মসূচি আছে তার। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে। এসব নিয়ে আরো আলোচনার সুযোগ আছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে তিনি বলেছেন, চুক্তিতে অনেক কিছু সংযোজন বিয়োজনের সুযোগ আছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আর দুদেশের বিনিয়োগকারীরা যেন স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করতে পারে সে বিষয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন বাণিজ্য মন্ত্রী। বিদেশি বিনিয়োগের জন্য এখনো কিছু প্রতিবন্ধকতা আছে উল্লেখ করে তা দূর করার কথা জানান খন্দকার আব্দুল মুক্তাদির। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিরা শপথ না নিলেও সংকট তৈরি হবে না বলছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী এমনিতেই সংবিধান সংস্কার করতে পারবে বিএনপি, তবে তা টেকসই হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে মত পার্থক্য দেখা দিয়েছে তার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিতেই জারি করা হয়েছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। রাষ্ট্রপতির এই আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হয় গণভোট, আর এতে হায়ের পক্ষে রায় দেন 65% বেশি ভোটার। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে তৈরি হয় মতদ্বৈততা। জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। নতুন করে মঙ্গলবার জুলাই জাতীয় সনদ, গণভোট অধ্যাদেশ এবং সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এরপরই জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুটি আবারও আলোচনায় এসেছে। সংসদ যখন শপথ নিতে যায়, বিএনপি কি শপথ নিছে? নাই না, তো ওটা তো ধরে এসে বলেই দিয়েছে এটা ইলিগাল। তো এটা তো যেটা ইলিগাল সেটা ইলিগালই। তারপরে কেউ হয়তো ইন্টারেস্টে গেছে, কোর্টে গেলে এটা তো কোর্ট তো আর এটা কোর্ট কি সংবিধানের বাইরে কোনো কিছু বলতে পারবে? কোর্ট তো এই সংবিধানের অধীনে কাজ করছেন, সংবিধানের বাইরে তো একটা কোর্ট কথা বলতে পারবেন না। সংকট হবে আমি মনে করছি না, তবে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে। সেটা হয়তো আমাদের তরুণ প্রজন্ম কিভাবে নেয় এটার একটা বিষয় আছে। ভবিষ্যতে এই সংবিধানের ব্যাপারে মনোভাব কি ধরনের হবে সেটারও একটা বিষয় আছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছিল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে